শিলংয়ের সেই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটে গেছে আজ প্রায় বেশ কয়েকটা দিন হয়ে গেল। তো আমাদের সাধারণ মানুষজনের স্বভাবটা কি বলতো, যে যখনই আমরা এরকম কিছু অস্বাভাবিক কোনো ঘটনা শুনি, তারপর সেটা নিয়ে বেশ কিছু হইচই করি, আলোচনা করি, সমালোচনা, পর্যালোচনা সবই চলে আর কি। আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমরা নিজেদের সমস্যা নানা রকম, নিজেদের কাজকর্ম অনেক কিছুতে চূড়ান্ত বিজি হয়ে যাই। ফলে ওই ঘটনাটা যেটা নিয়ে বেশ কয়েকটা দিন হইচই করলাম, সেটা আস্তে আস্তে স্মৃতির পাতা থেকে ক্রমশ যেন সরে যেতে থাকে। জানি না কারণটা কি, এটা আমাদের স্বভাব। তো এই ঘটনাটার ক্ষেত্রেও আস্তে আস্তে সেরকমটাই হচ্ছে হয়তো আমার মনে হয়। কারণ এই মুহূর্তে নিউজ চ্যানেলগুলো যখন ফলো করছি, সেই কি বলবো, শুনে মনে হচ্ছে কি সব কিছুই প্রেডিকশানের উপরে চলছে। আসল যে জিনিসটা ঘটছে সেটা কিন্তু খবরে আসছে না। কারণ হচ্ছে পুলিশ আর কোনো খবর, নতুন খবর তো জানাচ্ছেই না। তারা নিজেদের মতন ইনভেস্টিগেট করছে, যাদেরকে সন্দেহ করেছিল তাদেরকে অলরেডি গ্রেপ্তার করে নিয়েছে। গ্রেপ্তার করার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, তাদের প্রত্যেককে আলাদা আলাদা করে বসিয়েও জিজ্ঞাসাবাদ চলছে, আবার একসাথে বসিয়েও জিজ্ঞাসাবাদ হয়তো চলছে। ফলে একজন যে কথাটা আর কি ইনফরমেশনটা দিচ্ছে, আরেকজনের সাথে সেই ইনফরমেশন মিলছে কিনা, এগুলো একটুখানি ট্যালি করে দেখার ব্যাপার থাকে। তো সবটাই তারা কাজগুলো করছে। আমার মনে হয় এখনো পর্যন্ত কোনো কংক্রিট কোনো সলিউশনে পুলিশ এখনো যেতে পারেনি, যেটা আর কি পাবলিককে জানানো যেতে পারে। তো সেই কারণেই পুলিশও কিছু জানাচ্ছে না, আর নিউজ চ্যানেলেও দেখানোর মতন তারা কিছু পাচ্ছে না। তো নিউজ চ্যানেল কি করছে, নিজের মতোই অনেক রকম ঘটনাগুলোকে সামনে আনার চেষ্টা করছে। জানি না সেগুলোর কতটা সত্যতা আছে কি না আছে। তো এরকমই বেশ কিছু ঘটনা কানে এলো, কিন্তু আমি জানি না সেগুলো সম্বন্ধে আদৌ বলা উচিত নাকি। কিন্তু এই ঘটনাটা পুরোপুরি আর কি স্মৃতি থেকে মুছে দেওয়াও এখনো কিন্তু যাচ্ছে না। এখনো আমি চাই যে এই ঘটনার আসল যারা দোষ করেছে সবাই ধরা পড়ুক। তো সেই কারণে এই ঘটনাটা এত তাড়াতাড়ি ভুলে যাওয়া তো সম্ভব নয়, অন্তত যারা মেঘালয়তে বসবাস করে। তো তাদের কাছে এই ঘটনাটা যথেষ্ট স্পেশাল আর কি। তো সেই কারণেই যে ঘটনাগুলোই কানে আসছে সেগুলো নিয়ে এখনো চিন্তাভাবনা কিছু না কিছু করছি। দেখি যেগুলো আমি চিন্তাভাবনা করছি তোমাদের সঙ্গেও সেগুলো একটু একটু শেয়ার করি, তাহলে তোমরাও বুঝতে পারবে যে আমি ঠিক অন্তত ভাবছি কিনা। মধ্যপ্রদেশের হানিমুন কাপলের সেই ঘটনা কিন্তু আমার স্মৃতি থেকে তো সরে যায়নি এখনো অবধি। তো যদি তোমাদের কারো কারো সরে গিয়ে থাকে, তো তাদেরকে ঘটনাটা আরেকবার একটুখানি মনে করিয়ে দিই। যে মধ্যপ্রদেশে বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রী চলে এসেছিল শিলংয়ে ঘুরতে বেড়াতে। তাদের প্ল্যানে ছিল আসাম ঘুরবে, গৌহাটিতে কামাখ্যা মন্দিরে পুজো দেবে। কিন্তু জানি না প্ল্যানে কি চেঞ্জ হলো, তারা এলো শিলংয়ে ঘুরতে। চলে গেল চেরাপুঞ্জিতে, সেখানে প্রথমে গেল নংরিয়াট ডাবল ডেকার রুট ব্রিজে ঘুরলো। তারপর সেখান থেকে চলে এলো ওয়াইসরডং ওয়াটারফলসে। এরপরে তারা হঠাৎ করে হয়ে গেল নিখোঁজ। নবদম্পতি নিখোঁজ হয়ে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই তাদের বাড়ির লোকজন যোগাযোগ করলো মধ্যপ্রদেশ পুলিশের সাথে, তারা যোগাযোগ করলো মেঘালয় পুলিশের সাথে। শুরু হলো মেঘালয়ের বিভিন্ন অংশের চিরুনি তল্লাশি। কোথায় কোথায় তারা গেছিল, কোথায় কোথায় তারা যেতে পারে, অনেক রকম জল্পনা কল্পনা। এরকম খোঁজ চলল প্রায় 10 দিন ধরে। 11 দিনের মাথায় ছেলেটির ডেড বডি পাওয়া গেল এক জায়গায়, ওয়াইসরডং ওয়াটারফলসের কাছেই, একদম একটা খাদের মধ্যে। কিন্তু তখনও মেয়েটিকে খুঁজে পাওয়া যায়নি। প্রচুর খোঁজাখুঁজি চলল মেয়েটির জন্য, তা সত্ত্বেও কিন্তু আরও বেশ কিছুদিন মেয়েটিকে খুঁজে পাওয়া গেল না। এখন ছেলেটির ডেড বডি যেখানে পাওয়া গেছিল, সেখানে আরও কয়েকটা জিনিস পাওয়া গেছিল, যা দেখে কিছুটা কিছুটা পুলিশের আন্দাজ হচ্ছিল যে একটা অস্ত্র পাওয়া গেছিল। তো সেটা দেখেই সকলেরই মনে হবে যে এই অস্ত্র লোকাল কোনো লোকজন হয়তো ব্যবহার করেছে, এবং লোকাল কোনো মানুষজন মেঘালয়ের, তারাই কিন্তু এই খুনটা করেছে। তো পুলিশ প্রথমেই খুনের কথা স্বীকার করে নিল যে এটা খুনই, এটা কখনোই অন্য কোনো কেসের সাথে গুলিয়ে ফেলা যেতেই পারে না। এই ধরনের খুনের ঘটনায় দেখা যায় যে যত বেশি সংখ্যক মানুষজনকে তুমি সন্দেহের তালিকায় রাখতে পারবে,
ততই তোমার পক্ষে মানে সুবিধাজনক হবে আসল খুনিটাকে এটা বের করা। এখন সেই কারণে ওরা যে হোটেলে ছিল সেই হোটেলের লোকজনকেও জিজ্ঞেস করা হলো, তার সাথে ওরা একটা স্কুটি ভাড়া নিয়েছিল, সেখানেও কিছু ফুটেজ দেখা হলো যে কোথা থেকে কি হতে পারে কি না পারে। এর সাথে তো খোঁজ খবর চলতেই থাকলো যে কোথায় মেয়েটি যেতে পারে, সেই নিয়ে মেয়েটিকেও খুঁজে বের করা, কারণ মনে হচ্ছিল হতে পারে যে মেয়েটিও খুন হয়ে গেছে, হয়তো তার বডিও হয়তো অন্য কোথাও ফেলে দেওয়া হয়েছে। তো সেইভাবে খোঁজটা চলছিল। এখন আরেকটা সন্দেহ যেটা মানে পুলিশের থাকছিল যে মেয়েটি কোনোভাবে জড়িত নয় তো পুরো ব্যাপারটাতে। তো সেই কারণে আরও কিছু তাদের না মানে তথ্য সামনে আসার দরকার ছিল। কিছুটা তথ্য পাওয়া গেল হচ্ছে যে গাইড ওরা নিয়েছিল তার কাছ থেকে, নংরিহাট মানে ডাবল ডেকার রুট ব্রিজে যাওয়ার সময় একজন গাইড ছিল ওদের সাথে, সে বেশ কিছু তথ্য দিয়ে ফেললো। শোনা গেছিল যে দম্পতির কিন্তু শিলং অবধি আসার কোনো ইচ্ছেই ছিল না, তাদের ইচ্ছে ছিল কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার। তো সেখান থেকেই কোনো হয়তো মানে চেনা পরিচিত ব্যক্তি ওদেরকে পরামর্শ দেয় যে শিলং খুব ভালো জায়গা, মেঘালয় খুব ভালো জায়গা, সেই দিকে ঘুরে আসতে পারো বলে কয়েকটা জায়গার নাম সাজেস্ট করে। তো পুলিশের প্রথমেই যেটা সন্দেহ হলো যে অনেকগুলো ইজি রুটও আছে কিন্তু মেঘালয় ঘোরার, সেগুলো না চুজ করে এরকম যে জায়গাগুলো একটুখানি কঠিন ট্রেক রয়েছে তার সাথে মানে জনমানব শূন্য একটু জায়গাগুলো এরা কেন বাঁচলো। তার সাথে ওই যে গাইড ওরা নিয়েছিল সে বলে দিল যে এরা কিন্তু শুধু দুজন মিলে ঘোরেনি, এদের সাথে আরো 3 জন মানুষ ছিল, নিজেরা সবাই মিলে হিন্দিতে কথা বলছিল নিজেদের মধ্যে। এখান থেকে পুলিশের সন্দেহ হলো তাহলে এরা কি অন্য কোনো স্টেট থেকে এসেছে, হতে পারে তারা মধ্যপ্রদেশ থেকেই এসছে এবং এরা হচ্ছে এই নবদম্পতির পূর্ব পরিচিত। অনেকগুলো জল্পনা কল্পনা মানে তখন নিউজ মিডিয়াতে চলে আসছিল যে হতে পারে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না যখন একদমই, হতে পারে তাকে কেউ কিডন্যাপ করে রেখে দিয়েছে, হতে পারে তাকে বাংলাদেশ নিয়ে চলে যাওয়া হয়েছে, বেচে দেওয়া হয়েছে, অনেক কিছুই। তার সাথে পুলিশের সন্দেহ ছিল মেয়েটি নিজেই হয়তো মানে নিজেকে কিডন্যাপ করিয়ে দিয়েছে, ছেলেটি তো মরে গেছে, এবার মেয়েটি হয়তো সেই খুনের ব্যাপারটাতে কোনোভাবে জড়িত রয়েছে, নিজেকে সে ঠিক মানে কিছু একটা করে বাঁচিয়ে নিয়েছে, এখন সময়ের অপেক্ষা আর কি। এবার পুলিশ যেগুলো যেভাবে পুরো ব্যাপারটা ইনভেস্টিগেট করছিল সেগুলো কিন্তু কাউকে সেভাবে তারা জানাচ্ছিল না, চুপে চাপে মানে কাজগুলো সারছিল। তো তখন অনেক মানুষেরই মনে হয়েছিল যে মেঘালয় পুলিশ হয়তো পেরে উঠবে না, কিন্তু আস্তে আস্তে বেশ কিছু মানে তথ্য সামনে আসতে লাগলো। তার মধ্যে সবচেয়ে অবাক করা তথ্য যেটা পাওয়া গেল বা ঘটনাটা ঘটে গেল সেটা হচ্ছে উত্তরপ্রদেশের গাজীপুর থেকে এই সোনম রঘুবংশী হঠাৎ করে পুলিশের জালে এসে পড়ল। এখন কেউ বলছে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, কেউ আবার বলছে যে সে নিজে থেকেই মানে পুলিশের হাতে ধরা দিয়েছে, মানে সারেন্ডার করে দিয়েছে। এখন দেখো এই দম্পতির বিয়েটা কিন্তু কোনো লাভ ম্যারেজ নয়, তাদের মানে সম্বন্ধ করেই বিয়ে হয়েছিল 2 পরিবারের সম্মতিতে। এখন তাদের নিজেদের কি সম্মতি ছিল? টুকটাক অনেক ক্লিপিংস দেখা গেছিল বিয়ের সময়, মানে বর বউয়ের নাচ গান হেনা তেনা, সেগুলো দেখে মনে হচ্ছিল যে দুজনেই বেশ খুশি খুশি আর কি বিয়েটা সারছিল। কিন্তু আস্তে আস্তে তথ্যগুলো যেভাবে মানে সামনে আসছিল তাতে মনে হচ্ছিল যে ছেলেটি খুশি ছিল এই বিয়েতে, মেয়েটি কিন্তু নয়, মেয়েটির অন্য কোনো রকম প্ল্যান ছিল আর কি। সে হয়তো পরিবারের চাপে বিয়েতে রাজি হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তার কিন্তু ইচ্ছে ছিল অন্য কারোর সাথে যাতে বিয়েটা হয়। সেটা হয়তো সে পরিবারের লোকজনকে বলেও ছিল, পরিবারের লোকজন হয়তো রাজি হয়নি, অথবা হতে পারে যে সে বলতেই আর কি লজ্জা পেয়েছে, কিন্তু করে আর মানে বলা হয়ে ওঠেনি। এই সুযোগে মানে তাড়াতাড়ির মধ্যে তার বিয়েটা সম্পন্ন হয়ে গেছে এই ছেলেটির সাথে। কিন্তু সে মনে মনে সুখী কিন্তু হতে পারেনি, খুশিও হতে পারেনি এই ছেলেটিকে বিয়ে করে। তার কিন্তু কোনো কারণই ছিল না খুশি না হওয়ার, কারণ খুবই ভালো ছেলে, নিরীহ ছেলে, একদম যথেষ্ট পয়সাওয়ালা বাড়ির ছেলে, তো তাকে পছন্দ না হওয়ার খুব একটা কোনো কারণ ছিল না। কিন্তু ওই যে মেয়েটির যোগাযোগ ছিল হয়তো অন্য কোনো ছেলের সাথে, তো সেই কারণেই সে চাইছিল সেই ছেলেকে বিয়ে করতে। তো এই রকম মানে দোনামোনার মধ্যে
মেয়েটি কি করবে, বিয়ে হয়ে গেছে, এখন সে মনে মনে প্ল্যান করে নিয়েছিল যে এটাই হয়তো সবচেয়ে ইজি উপায়, যে ছেলেটিকে এখানে হানিমুনের নামে ঘুরতে নিয়ে এসে ওকে যদি মার্ডার করে দেয়া যায় তাহলে হচ্ছে পথের কাঁটা আর কি দূর হয়ে গেল বলা যেতে পারে। এরপরে সে আবার ফিরে যাবে হয়তো মধ্যপ্রদেশে, গিয়ে বাড়ির লোককে বুঝিয়ে সুঝিয়ে যে ছেলেটিকে সে নিজে থেকে পছন্দ করেছিল তার সঙ্গে আবার বিয়ে করে নেবে। ঠিক আছে, তাহলে যেরকম ভেবেছিল সেরকমই তো সুন্দরভাবে এগোচ্ছিল। সে তো খুন করতেই চেয়েছিল, খুন করা হয়ে গেছে, এরপরে সে কোনোভাবে মানে পালিয়ে চলে গেছিল কি কোথায় গেছিল, আস্তে আস্তে সবগুলো খবরই মানে সামনে আসছে। কিন্তু কথা হচ্ছে যে হঠাৎ করে সে ধরাটা দিয়ে দিল কেন? তো কারণ হচ্ছে যে আস্তে আস্তে ঘটনাগুলো এমনভাবে এগোচ্ছিল যে দেখা গেল যে ওর মেয়েটি শুধু একা তো নয়, তার যে পুরনো প্রেমিক ছিল সেই তার নাম হচ্ছে রাজ কুশওয়া, সে তার 3টে বন্ধুকেও কিন্তু হায়ার করেছিল এই মার্ডার কেসটাকে সাকসেসফুল করার জন্য। তারা সবাই মিলে একসাথে কিন্তু মেঘালয় কি করে, ওই যে ছেলেটিকে মানে মাথার পেছন দিকে প্রথমে আঘাত করে, কানের পাশে আঘাত করে, করে প্রথমে আধমরা করে ছেড়ে দিয়ে তারপরে সবাই মিলে চ্যাংদোলা করে রীতিমতো পাহাড়ের উপর থেকে খাদের মধ্যে ফেলে দেয়। এইভাবেই পুরো মার্ডার কেসটা তারা সাকসেসফুল করেছিল। এত কিছুই যখন তারা প্ল্যান ট্যান করে করলো, তারপরে হচ্ছে মেয়েটাকে ধরা দিতে হলো, কারণ হচ্ছে পুলিশ অনেকটাই এই প্ল্যানগুলো সব বুঝে ফেলেছিল। বুঝে ফেলে পুলিশ কিন্তু অলরেডি ওই 3টে হায়ার করা ছেলেকে, মানে মার্ডারের জন্য হায়ার করা হয়েছিল যে 3টে ছেলেকে, তাদেরকেও গ্রেপ্তার করে ফেলে। তাদের সাথে সাথে এই রাজ কুশওয়া বলে যে ছেলেটি, তাকেও গ্রেপ্তার করে ফেলে। এবার সোনম দেখলো যে সবাই যখন গ্রেপ্তার হয়ে গেছে, তাহলে আমার যে পরবর্তী প্ল্যান রয়েছে সেটা আর কি করে আগে নিয়ে যাব। তার নাকি পরবর্তী প্ল্যান ছিল দেশ ছেড়ে নেপাল বা অন্য কোথাও চলে যাওয়ার। তো সেগুলো আর সে একা একা কি করে করতে পারে, তাই না? সেই কারণে আর উপায় না বুঝে সে ইনোসেন্ট হয়ে যাওয়ার চেষ্টা করলো, যে পুলিশের জালে নিজেই যেন সারেন্ডার করে দিল, নিজেই ধরা দিয়ে বলল যে আমাকে মানে সে যেন নির্দোষ, তাকে কেউ বোধহয় কিডন্যাপ করে নিয়ে চলে এসে এখানে উত্তরপ্রদেশে ছেড়ে দিয়েছে, এরকমই একটা সিন ক্রিয়েট করে, সে অভিনয় করে সেরকমভাবেই। তারপরে তো পুলিশ তাদেরকে সবাইকেই একসাথে পরপর পরপর গ্রেপ্তার করে নিয়ে চলে আসে মেঘালয়। এরপর শুরু হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ। তো এবার আস্তে আস্তে মানে অনেক কিছুই জিজ্ঞাসাবাদের মাধ্যমে উঠে আসছে কথাবার্তাগুলো, কিন্তু বললাম না যে পুলিশ নিজে থেকে আর কিছু জানাচ্ছে না, ফলে এগুলো কতটা কি এরপরে সত্য অসত্য সেগুলো মানে ঠিকভাবে জাস্টিফাই করা হচ্ছে না। তবুও কয়েকটা তথ্য যেগুলো কানে আসছে মনে হচ্ছে যেন বিশ্বাসযোগ্য হলেও হতে পারে আর কি। এই যে মেয়েটিকে উত্তরপ্রদেশে পাওয়া গেল, তো সে কিভাবে সেখানে পৌঁছলো, প্রথম কথা হচ্ছে সেটা। সে কি ডাইরেক্ট মেঘালয় থেকে উত্তরপ্রদেশে গেছে? তো প্রথমে শোনা গেল যে সে গেছে হচ্ছে বিহারে, বিহার থেকে উত্তরপ্রদেশে গেছে। তারপরে যেটা শোনা গেল যে সে কিন্তু এই মানে খুনের ঘটনাটা পুরো করার পরে, কমপ্লিট করার পরে সে চলে গেছিল আবার ফিরে নিজের জায়গায়, মানে ইন্দোরে, মধ্যপ্রদেশের ইন্দোরে চলে গেছিল। সেখানে গিয়ে সে নিজের বাড়িতে হয়তো যায়নি, সে ছিল হচ্ছে একটা ভাড়া ফ্ল্যাটে, যে ভাড়াটা ঠিক করে দিয়েছিল মানে তারই প্রেমিক রাজ কুশওয়া। প্রায় 51,000 টাকা নাকি টোটাল খরচা হয়েছে সেটাতে, পার মান্থ ফ্ল্যাট ভাড়া ছিল হচ্ছে 17,000 টাকা, এরকমটাই শোনা যাচ্ছে, কোনোটাই আমার নিজস্ব কথা নয়, বিভিন্ন চ্যানেলে দেখছি আর কি। এই রাজ কুশওয়া বলে ছেলেটি মানে সোনম রঘুবংশীর বাবার একটা ফ্যাক্টরি ছিল, প্লাইউডের ফ্যাক্টরি বোধহয়, তো সেটাতে ম্যানেজার হিসাবে চাকরি করত। তো সেখান থেকেই সোনমের সাথে পরিচয়। তো সেই ছিল নাকি শোনা গেছে যে ওই ছেলেটি এই পুরো মার্ডার কেসটার মাস্টার মাইন্ড। তো সেই সব রকম প্ল্যানিংগুলো করেছিল। এখন কথা হচ্ছে সে একা প্ল্যানিং করে সবটা তো করতে পারে না, অনেকজন লোকজনকে মানে সাথে নিয়েছিল। এবার 3 জন সেরকম লোক কিন্তু অলরেডি পুলিশের জালে ধরা পড়ে গেছে, কিন্তু এখন কথা হচ্ছে আরও কি কোনো লোকজন রয়েছে, মানে এই ঘটনায় হয়তো এমন আরও কিছু মাথা রয়েছে যারা লুকিয়ে রয়েছে, এখনো তাদের ধরা যায়নি, আস্তে আস্তে তাদের কথা হয়তো শোনা যাবে। সেরকমই অনেকগুলো খবরাখবর আস্তে আস্তে সামনে আসছে, তো বোঝা যাচ্ছে না এখনো সেটা কতটা ঠিক কি কতটা ভুল।
অলরেডি আমাদের সামনে যে ভিডিও ক্লিপিংসগুলো এসেছে তাতে স্পষ্ট দেখা গেছে যে রাজা রঘুবংশীর শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন কিন্তু এই সোনম রঘুবংশীর বাবা সেখানে গেছিলেন এবং তিনি একটুখানি অসুস্থ রয়েছেন, প্যারালাইজড হয়তো, তো তাকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছে মানে রাজ কুশওয়া বলে ছেলেটি। এই ক্লিপিংস সামনে এসেছিল। এখন অনেকে বলছে ওই অনুষ্ঠানে নাকি একটি বোরখা পরে এই সোনম রঘুবংশীও সেখানে পৌঁছে গেছিল। সেই ক্লিপিংসটা মানে এখনো আমি দেখিনি, কিন্তু কানে এসেছে কথাটা। জানি না মানে কতটা ডেসপারেট হলে যে হয়তো এই খুনের সঙ্গে মানে এতভাবে মানে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে যে সে তারা এরকমভাবে সাহস দেখাতে কেউ পারে, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারে, কি থেকে কি বেরোবে ঠিক নেই। তাদের এতটা ডেসপারেট আচরণ মানে রীতিমতো চমকে যাওয়ার মতন, তাই নয় কি? নিউজ মিডিয়াতে যাই দেখা যাচ্ছে সেগুলোই কিন্তু কিরকম একটু যেন সন্দেহ টাইপের লাগছে যে দোষী অনেকেই হতে পারে। যে এই যে সোনম রঘুবংশী ফ্যামিলিটা, পুরো ফ্যামিলিকেই আমার মানে সন্দেহ হচ্ছে। যেমন তার মা গা ঢাকা দিয়ে বসে আছে, ক্যামেরার সামনে আসতে চায় না, তার সঙ্গে কেউ কিন্তু এখনো পর্যন্ত খারাপ ব্যবহার তো কিছু করেনি, তা সত্ত্বেও সে কিরকম একটা লুকিয়ে লুকিয়ে রয়েছে। জেনারেলি যে দোষী হয়, যে চুরি করে, আমরা বলি না চুরি করে, যে সেই রকমভাবে থাকে আচরণটা। তো জানি না, এইভাবে বলাটাও ঠিক না যতক্ষণ না ধরা যাচ্ছে কিছু। ধরার কাজ পুলিশ করুক, আমরা শুধু একটু সম্ভাব্য জিনিসগুলোর কথা বলছি। তার সাথে হচ্ছে সোনম রঘুবংশীর যে দাদা, সেও অদ্ভুত টাইপের আর কি। সে মানে জনসমক্ষে নিজেকে ভালো প্রমাণের জন্য বলছে যে আমার বোনই হচ্ছে দোষী। যদি ওর দোষ মানে পুলিশ এখনো ওর দোষ বের করতে পারেনি, কিন্তু আমার যেটা মনে হচ্ছে মানে যে কটা ক্লু পাওয়া যাচ্ছে তাতে ওই দোষী মনে হচ্ছে। যদি সত্যিই ওর দোষ পাওয়া যায়, ও দোষটা স্বীকার করে নেয়, সেক্ষেত্রে মানে ওকে ফাঁসি দেওয়া উচিত। এগুলো নিজের ভালো মানসিকই দেখানো ছাড়া আর তো কিছু বলে আমার মনে হচ্ছে না। নিজেকে মানে সবার সন্দেহের বাইরে নিয়ে যাওয়ার জন্য এইসবগুলো করছে হয়তো সে। কিন্তু যখন বোনের বিয়ে ঠিক হয়েছিল তখন তো তুমি সেই বাড়িতেই ছিলে, একসাথে ছিলে, তাই নয় কি? তোমার যদি কিছু আগে থেকে জানা থাকতো যে বোনের অন্য পছন্দের জায়গা রয়েছে, সেগুলো সেই সময়টা তুমি কেন মুখ খোলনি কিছু? তো তার আচরণটাও আমার খুব অদ্ভুত টাইপের লাগছে আর কি। কখনো সে চলে যাচ্ছে রাজা রঘুবংশীর বাড়িতে, তার মাকে গিয়ে সান্ত্বনা দিচ্ছে। একবার সেই কথা বলছে যে বোনই দোষী, আবার বলছে বোন কিন্তু নিজের মুখে এখনো স্বীকার করেনি। যদি সে স্বীকার করে, যদি মানে সব পুলিশ কনফার্ম হয়ে যায় যে সেই দোষী, সে যদি নিজে স্বীকার করে নেয়, সমস্ত এভিডেন্স যদি তার এগেনস্টে থাকে, যদি আমরা সবাই বুঝতে পারি যে সে দোষী, তাহলে তাকে ফাঁসি দেওয়া উচিত। কথাগুলো কিরকম যেন মানে কি বলবো, দুরকম কথা না এগুলো। একজন জ্যোতিষীর কথাও বারবার শোনা গেছে, যিনি সোনম রঘুবংশীদের বাড়ির লোকজনের সাথে কানেক্টেড। তো এই বিয়েটার মানে একদম শুরু থেকে শেষ অবধি বিভিন্ন ব্যাপারে উনি কিন্তু ফ্রন্টে এসেছেন এবং উনি বেশ কনফার্মই ছিলেন, দেখলাম যে সোনম রঘুবংশী কিন্তু ফিরে আসবে। তিনি কি মানে এই ভিতরের ব্যাপারগুলো কিছুটা জানতেন, বা আগে হয়তো জানতেন না, পরে কি তিনি কিছু জ্যোতিষের মাধ্যমেই বুঝতে কি পেরেছিলেন? এগুলো একটুখানি কনফিউশনের ব্যাপার আর কি। তারপরে সন্দেহের জায়গা তো আরও একটা, যে সোনম রঘুবংশী মেঘালয় থেকে সোজা ইন্দোরে চলে গেল, তারপর উত্তরপ্রদেশটাকে সে কেন বাঁচলো? সেখানে তার কি কোনো চেনাশোনা ছিল? মানে কয়েকটা খবর আসছে যে এই যে রাজ কুশওয়া বলে ছেলেটি, তার কিছু আত্মীয় স্বজন হয়তো ওই উত্তরপ্রদেশ বেনারসের কাছাকাছি গাজীপুরে আর কি, সেখানে থাকে হয়তো। তাদের বাড়িতে গিয়ে কি সোনম কিছুদিন মানে লুকিয়েছিল, এরকম হতে পারে? মানে পুরো যখন বাকির জন ধরা পড়ে গেল, সোনমও তখন ধরা দিতে বাধ্য হলো, কিন্তু তার আগের মুহূর্ত পর্যন্ত সোনম কোথায় ঠিক ছিল? একটা ধাবায় গিয়ে ও গিয়ে বলে যে আমাকে কিছু লোকজন এসে কিডন্যাপ করে নিয়ে এসেছিল এবং এখানে এসে জাস্ট ছেড়ে দিয়ে চলে গেছে, এবং সে দাবি করে যে ওখানকার কিছুই সে জানে না। কিন্তু আরও কিছু কথা আসছে কানে ভেসে, যে সেটা হচ্ছে মানে সোনমকে যখন দেখা গেছে ওই ধাবাতে বসে, সে একটা কালো টি শার্ট আর একটা কালো প্যান্ট মতন পরে রয়েছে। এখন কথা হচ্ছে যে সে নাকি ওই ড্রেসটা পরে তার আগে ছিল না,
তো মাঝপথে কোথায় সে ড্রেসটাকে চেঞ্জ করেছে, ড্রেসটাকে কোথায় চেঞ্জ করলো, তাকে কিন্তু সেই মুহূর্তে মানে ধাবাতে এসে বসে সে অ্যাক্টিং শুরু করে যে সে খুব একটুখানি বিধ্বস্ত টাইপের, কিন্তু তার আগে অবধি যতক্ষণ লোকজন সেভাবে তাকে খেয়াল করেনি সেই মুহূর্তে কিন্তু সে অতটা মানে বিধ্বস্তের আচরণটা করেনি আর কি। সে যথেষ্টই সুস্থ স্বাভাবিক একটা মেয়ের মতন ঘুরে বেড়াচ্ছিল। এরপরে যখন সে তার ভাইকে ফোন করে, তারপর থেকে জানি না ভাই তাকে কি বুদ্ধি দিল, কি সে নিজের বুদ্ধিতেই মানে একটুখানি বিধ্বস্ত, যে যাতে লোকজন বিশ্বাস করে আর কি যে সে খুব খারাপ আছে, দুঃখে আছে, লোকজন তাকে কিডন্যাপ করে ওখানে নিয়ে চলে গেছে, এরকম একটা অ্যাক্টিং শুরু করে। এই কদিন ধরে মানে এই চিন্তাটা বারবারই মাথায় যাচ্ছিল যে সোনম যে এই যে উত্তরপ্রদেশের গাজীপুরে ধরা দিল, ওই জায়গাটায় সে কিভাবে এলো, ট্রেনে চড়ে নাকি বাসে চড়ে, কিভাবে ওখানে এলো? যদি সে ট্রেনে বাসে কিছু করে আসে, এত মানে তার সম্বন্ধে এত কথা সারা দেশের বিভিন্ন নিউজ চ্যানেলে দেখাচ্ছে, তো কেউ কি তাকে হঠাৎ করে বাসে ট্রেনে চিনে উঠতে পারেনি? কেউ কি দেখে ফেলেননি? কোনো খবর কি দু একদিনের মধ্যে আসবে না? এরকম ভাবতে ভাবতেই দেখা গেল একটি মানে মেয়ের কথা শুনলাম, যার নাম হচ্ছে উজালা যাদব। সে আর কি এই রাজা রঘুবংশীর কোনো এক তুতো ভাই আর কি, কাকাতুতো বা পিস্তুতো যা কিছু হোক আর কি, এক ভাইকে ফোন করেছে। কিভাবে এই নাম্বার জোগাড় করলো সে বোঝা গেল না, হয়তো বা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই তো মানে আসছে খবরাখবর, রাজা রঘুবংশীদের বিয়ের কার্ড পর্যন্ত দেখা গেছে, সেখান থেকে কোনোভাবে হয়তো ফোন নাম্বারটা সে পেয়েছে। সে ফোন করে বলে সে নাকি উত্তরপ্রদেশের ওই বাস যেটা বেনারস থেকে গোরখপুরের দিকে যাচ্ছে আর কি, সেই বাসে সোনম রঘুবংশীকে দেখেছে এবং তার পাশাপাশি বসেই আর কি সে কিছুটা পথ এসেছে, কথাবার্তাও বলেছে আর কি, এরকমটাই শোনা গেছে। একটা ভয়েস রেকর্ডিংয়ে শুনছিলাম যে ওই উজালা যাদব বলে যে মেয়েটি, সে রাজা রঘুবংশীর এক ভাইকে ফোন করে, মানে শচীন রঘুবংশী, তার ফোনে ফোন করে মানে বলছে যে সে ওই উত্তরপ্রদেশের বেনারসের একটা সরকারি বাস স্ট্যান্ড, সেখানে বোধহয় সিসিটিভি টাইপের কিছু একটা চেক করতে বলছে, যে যাতে এই তথ্যগুলো সে যে ঠিক বলছে কিনা সেটা মানে ধরা পড়বে। কারণ সে যেটা বলছে যে ওখানে সোনম রঘুবংশীকে সে দেখেছে, সোনম নাকি ম্যাঙ্গো জুস খেয়েছে, সেখানে আরও দুটো ছেলে সাথে এসেছিল মানে ব্যাগের সমেত সোনমকে বাসে তুলে দেওয়ার জন্য। তো এই কথাগুলো সে বলছে। এখন ওই বাসটাতে কন্ডাক্টর কে ছিল সেটাও কিন্তু বোঝা গেছে, কারণ এই উজালা যাদবের কাছে নাকি ক্যাশ পয়সা ছিল না, সে পেটিএম করে, বাসের টিকিট ভাড়াটা কন্ডাক্টরকে পেটিএম করে। তো তার ফলে মানে কন্ডাক্টরের যে ফোন নাম্বারটা তার ফোনে চলে এসেছে। এবার মেয়েটি সেই ফোন নাম্বারটা বোধহয় সাংবাদিকদেরকে দিয়ে তাদের মধ্যে কথা বলিয়ে দিয়েছে, এরকম একটা কিছু শোনা গেল। তো এবার সাংবাদিকের কথোপকথনটাও আমি এরপরে শুনেছি। উজালা যাদবও যেরকম বলছে, কন্ডাক্টরও সেই একই কথা বলছে যে ওই বাসে কিন্তু 8ই জুন সোনম ট্রাভেল করেছে এবং তাকে যে মানে ওই ধাবার যে ফুটেজটা পাওয়া গেছে যেখানে সে কালো টি শার্ট কালো প্যান্ট পরে বসে আছে, ওই ড্রেসে কিন্তু বাসে সে ট্রাভেল করেনি, তার পরনে ছিল জিন্স আর সাদা টি শার্ট বোধহয়। তো সেই কারণে আর হাতে তার ফোন ছিল। সে যেমন ধাবাতে গিয়ে বলেছে যে আমার কাছে কোনো ফোন নেই, ধাবার লোককেই বলেছে আপনার ফোন থেকে একটা কল করব বলে ভাইকে ফোন করেছে, বাসে কিন্তু দেখা গেছে নাকি যে তার হাতে ফোন ছিল। সে একটি ছেলের সাথে ফোনে কথা বলছে, তার সেখানে অনেকক্ষণ ধরে কথা বলেছে এবং সোনমকে কিন্তু ওই ড্রাইভার কন্ডাক্টর যিনি ছিলেন বাসে তিনি আইডেন্টিফাইও করতে পেরেছেন তখন। তবে সন্দেহ তো একটা থাকেই যে ছবিতে অ্যাকচুয়ালি দেখো সোনমের যা আগের ছবি পরের ছবি, বিয়ের সময়কার ছবি পরের ছবি একরকম নয়, সেই কারণে কন্ডাক্টর অতটা শিওর হতে পারেনি, কিন্তু ও কিন্তু নাকি বুঝতে পেরেছে যে এই মেয়েটাই সেই মেয়ে যে মেঘালয় এরকম স্বামীকে খুন করে পালিয়েছে, এরকম একটা ব্যাপার আর কি। তখনও তো খুন করেছেই যে এরকম কথাটা মানে সামনে আসেনি, তাই না? এখন যতটুকুনি যা শোনা গেছে ওইটুকুনি সূত্র ধরেই সে কিন্তু বুঝেছে যে এই মেয়েটাই হয়তো ওই মেয়েটা, মেঘালয়ের ছিল যে মেয়েটা সেই মেয়েটাই এটা। এবং ফোনটা কে করেছে সে দেখেছে একটা ছেলে, এখন কারুর ফোনে তো ওইভাবে উকিঝুঁকি মেরে অতটা খেয়াল করা যায় না, ফলে
ওই রাজকুশুয়া ছেলেটার মুখের সাথে ওই ছেলেটার মিল আছে কিনা অতটা কিন্তু সে দেখেইনি, ফলে বুঝবেটা কি করে। এখন কথা হচ্ছে যে সোনম যখন ধাবায় এলো তার হাতে কিছুই ছিল না, ব্যাগে ঝেনা তেনা বা ফোন এসব কিছুই দেখা যায়নি। তো এই যে বাসে থাকাকালীন যেগুলো দেখা গেছে এগুলো ধাবায় দেখা গেল না, মাঝপথে কে তারে জিনিসগুলো সব মানে সযত্নে সরিয়ে নিল, মানে সেটা বোঝা গেল না। মেঘালয়তেও যখন ঘটেছে ঘটনাটা, অনেক কিছুই রাজার সব গয়নাগাটিও তো ওর কাছেই হয়তো ছিল, ঘটনা ঘটিয়ে নিয়ে রাজার সমস্ত চেন থেকে বলো আংটি থেকে বলো সব কিছুই সে নিয়ে গেছে। এই জিনিসগুলো কোথায় সে লুকিয়ে ঠুকিয়ে রাখছে সে, এগুলোই একটা প্রশ্নের ব্যাপার আর কি, যে এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত নয় তো, যারা এইভাবে ওকে পরোক্ষভাবে মানে সামনে আসছে না, হয়তো লুকিয়ে লুকিয়ে সাহায্য করে যাচ্ছে। এটা একটা বড় কথা। ওই যে একটা জ্যোতিষীর কথা বললাম না, জ্যোতিষী কিন্তু বলেছিলেন যে ওই জ্যোতিষীর বাকি কথাগুলো যখন মিলে গেছে, কিছুটা সত্যতা আছে তার কথায়, এরকম যদি ধরি তাহলে হচ্ছে উনি বলেছিলেন কিন্তু এই ঘটনায় আরও কেউ জড়িত আছে, মেয়ের এক দুটো মেয়েও জড়িত থাকতে পারে, এরকমই হিন্টস দিয়েছিলেন। তো সেগুলোই আমি ভাবছি যে আর কোন মেয়ে জড়িত থাকতে পারে। এই সোনম রঘুবংশীর মা একজন হতে পারে, সোনম রঘুবংশীর মায়ের আচরণ আমার স্বাভাবিক লাগেনি বললামই। এছাড়া এই যে রাজকুশুয়ার মা ক্যামেরার সামনে এসে প্রচুর কান্নাকাটি করছে, নিজের ছেলেকে সৎ প্রমাণের চেষ্টা করছে, এরা কি কোনোভাবে জড়িত থাকতে পারে? তারপরে এই নিউজ মিডিয়াগুলোতেই দেখছিলাম যে মানে এই যে রাজকুশুয়া বলে ছেলেটি সোনমের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একই জায়গায় কাজ করে তারা, মানে সেই হিসাবে অনেক সম্পর্ক থাকতে পারে, তবে সেটা যে প্রেমেরই সম্পর্ক এটা কিন্তু এখনো অবধি কোনো কিছুতে পাওয়া যায়নি। তাদের কোনো রকম কলিং বা কল চেক করে ফোন করেছে দেখা গেছে, কিন্তু মানে যে প্রেমের সম্পর্ক সেই ধরনের কোনো কথাবার্তা এখনো তো কিছু পাওয়া যায়নি। ফলে হতেও পারে, মানে মনে হচ্ছে যেটা, যে আদৌ কি এই ছেলেটির সাথে কোনো সেভাবে সম্পর্ক রয়েছে। হয়তো মার্ডার কেসে ছেলেটি মাস্টার মাইন্ড সব কিছু সাহায্য করেছে, ঠিক আছে, কিন্তু ওই প্রেমের সম্পর্কটা, কারণ ছেলেটির যা ছবি সামনে এসেছে তাতে মনে হচ্ছে যে তাকে পছন্দ করার খুব একটা কিন্তু মানে কারণ এই মেয়েটি ছিল না, কারণ মেয়েটি নিজে একজন আর্নিং মেম্বার, যেখানে সে চাকরি বাকরি করে, তো সেই মেয়ের লেখাপড়া জানা মেয়েও যথেষ্ট, তো সে কেন এরকম ছেলেকে পছন্দ করবে? তো সেক্ষেত্রে কি মানে হয়তো মানে প্রেমের সম্পর্ক তার অন্য কারোর সাথে, এটা সম্পূর্ণই সন্দেহের ব্যাপার আর কি, যে প্রেমের সম্পর্ক হয়তো অন্য কারোর সাথে। এই ঘটনাটায় ঠিক এখনো ধরা পড়ছে না ব্যাপারটা পুরোটা। হয়তো কেন যে মানে যদি অন্য ছেলেকে পছন্দ থাকে, রাজকুশুয়াকেও যদি পছন্দ থাকে, বিয়ে করতে সে চায়, কেনই বা এই রাজা রঘুবংশীকে মেয়েটা বিয়ে করেছিল? তাহলে কেনই বা চূড়ান্ত অপোজ করতে পারেনি বাড়ির লোকের কাছে যে না আমি বিয়ে করবই না একে? কেনই বা রাজা রঘুবংশীর মাকেও যত ভালো দেখা গেছে, ফ্যামিলিকেও ততটাই ভালো দেখা গেছে, তাদের কাছে কি বলেনি যে আপনারাই আমাকে রিজেক্ট করে দিন বিয়ের ক্ষেত্রে, আমাকে একটু হেল্প করুন, আমার অন্য জায়গায় পছন্দ আছে, এরকমটাও তো বলতে পারতো, কিন্তু কেন বলেনি? এক্ষেত্রে কি শুধুমাত্র পয়সার লোভটাই হচ্ছে বিরাট বড় কারণ, যে এই রাজা রঘুবংশীর যত সম্পত্তি আছে সেগুলো যাতে পাওয়া যায়, অ্যাটলিস্ট বিধবা হয়ে গেলেও তো মানে তার সম্পত্তির অধিকার এই মেয়েটিই পাবে, তাই না? এরকমটাই হয়তো প্ল্যানিং ছিল নাকি, বোঝা যাচ্ছে না এখনো অবধি। খুনের ঘটনায় মানে টোটাল যতজনই মানে থাকুক আর কি, তারা প্ল্যানটা কিন্তু যথেষ্ট মানে ভাবনা চিন্তা করে, অনেক দিন ধরে ভাবনা চিন্তা করে আর কি করেছিল। প্রথমে তারা ভেবেছিল যে আসামেই হয়তো পুরো কাজটা করে ফেলতে পারবে, কিন্তু সেখানে তো এসে দেখে হয়তো জনসংখ্যা প্রচুর বেশি, সেখানে সম্ভব নয়। তখন এলো নংরিয়ার ডাবল ডেকার রুট ব্রিজ, সেখানে করাটা কিন্তু আমার মতে বেশি ইজি ছিল। অনেকটা হাঁটাহাঁটি তো, অনেক খাটাখাটনি, তার মধ্যে পা পিছলে পড়ে গিয়েও বিপদ ঘটে যেতে পারতো, হয়তো এরকমটা দেখাতে পারতো। কিন্তু কথা হচ্ছে ওখানে যে ওই যে গাইড ছিল, অনেক আশেপাশে গাইড টাইড থাকে না, ওই দেখে হয়তো ভেবেছে যে ধরা পড়ে যাব, লোকজন জেনে যাবে, ওখানটায় করতে পারেনি। আরও নির্জন কোনো
জায়গা চুজ করে এই ওয়াইসরংটাতে এসেছিল যে এখানে করা যেতেই পারে, এবং করেছেও তাই আর কি। ভেবেছিল এখানে আসলে খুন করে যদি ফেলে যেতে পারি, পাশে যদি অস্ত্রও কিছু রেখে যাই, তো এটা এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই সময়টা, মানে বৃষ্টিতে সমস্ত প্রুফগুলো ধুয়ে মুছে একাকার হয়ে যাবে, ফলে কেউ ধরতে পারবে না। আর অস্ত্রটাও লোকাল লোকজন ইউজ করে, তো এখানে এরকম টাইপেরই অস্ত্র, সেই কারণে তাদের ঘাড়েই হয়তো পুরো দোষটা চলে যাবে। এটাও হয়তো ভেবেছিল যে লোকাল পুলিশ হয়তো অতটা অ্যাক্টিভ হবে না, জিনিসটাকে যতদিনে পুরো আর কি বের করবে, ডেড বডিকে দেখতে পাবে, অর্ধেক ডেড বডি হয়তো মানে কি বলবো ডিকম্পোজড হয়ে যাবে, তার সাথে আশেপাশে যদি কোনো জন্তু টন্তু থাকে আর কি, পশু পাখি জন্তু, ওরা খেয়ে দিয়ে অর্ধেক বডিকে শেষ করে দেবে, মানে এই ধরনেরই কিছু চিন্তাভাবনা নিশ্চয়ই করেছিল তারা। তবে ওই যে অস্ত্রটা যেটা, ওটাও দেখা গেল যে লোকাল কোনো মানুষজন তো ইউজ করে না, কারণ হচ্ছে ওটা করে আসামের লোকজন, মিজোরামের লোকজন ওই ধরনের অস্ত্র ব্যবহার করে ট্রাইবালরা। তো সেক্ষেত্রে ওদের প্ল্যানগুলো টুকটুক করে মানে ফেল করেছিল, আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল সাকসেসফুল হয়েছে, কিন্তু কিছু কিছু প্রমাণ যেন রয়ে গেছিল, তার জন্যই মানে অনেক কিছুই ধরা পড়লো আস্তে আস্তে। আপাতত যেটা শুনলাম যে মেঘালয় পুলিশ যাদেরকে দোষী বলে মনে করছে আর কি, সবাইকেই তো তাদের জেলের ভিতরে নিয়ে প্রতিদিনই অনেকক্ষণ করে জিজ্ঞাসাবাদ চলছে, কখনো আলাদা আলাদাভাবে বসিয়েও জিজ্ঞাসাবাদ চলছে, কখনো সামনাসামনি মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ চলছে। তো এখনো সেভাবে হয়তো দোষ তারা কতটা কি স্বীকার করেছে জানি না, তবে বলছে কিন্তু দোষ তারা অনেকটাই স্বীকার করেছে। এখনো মেঘালয় পুলিশ নিজেরা যতক্ষণ টোটালটা কনফার্ম না হতে পারছে, কোনো খবরই সাধারণ মানুষকেও জানাচ্ছে না, নিউজ মিডিয়াকেও জানাচ্ছে না। তাও টুকটাক যে কথাগুলো কানে আসছে যে রাজ কুশওয়া বা সোনম রঘুবংশী কেউ কিন্তু মানে সবাই দোষ স্বীকার করেছে, কিন্তু নিজেদেরকে মাস্টার মাইন্ড বলে কেউ ডিক্লেয়ার করতে রাজি হচ্ছে না। রাজ কুশওয়া বলছে সোনমের দোষ, সোনম বলছে রাজ কুশওয়ার দোষ, যেটা এটাই স্বাভাবিক ব্যাপার, হয়তো কেউ কি নিজের ঘাড়ে পুরোটা নিতে চায়, তো সেরকমই ব্যাপারটা চলছে। তো এইগুলো ওরা এতটাই ধুরন্ধর, ওদের থেকে এই জিনিসগুলো সঠিকটা বের করতে গেলে আর একটুখানি সময়ের দরকার। তো ঠিক আছে, আমরা অবশ্যই অপেক্ষা করব, আমরা চাই যে দোষীরা, প্রপার দোষী যারা, তারা শাস্তি পাক, তাদের ফাঁসি হোক কিংবা আরও বড় কোনো সাজা যদি থাকে সেগুলো তাদের হোক। তো আমরা অপেক্ষায় রয়েছি, আমরা চোখ রাখবো সব দিকেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।